উপযাচকের সংখ্যা কিন্তু আওয়ামী লীগের বেশি ছিল। হ্যাঁ, এই উপযাচকদের জন্যই কিন্তু তারা বেশি ডুবেছে, কারণ এরাই মনে করতো এই ও ভুল লিখতেছে, ও এটা করছে, এবং ওরা এক ধরনের নক করতো, এক ধরনের ফোর্স করতো এই ব্যবস্থা নেওয়ার জন্য। টেলিভিশনগুলোর মালিকগুলা সবাই যে চেয়েছে যে আমরা পারতেছি না এরকমও না, কেউ কেউ চেয়েছে যে না, শেখ হাসিনাকে টিকে থাকার জন্য, টিকে রাখার জন্য আমরা একটা লাঠিয়াল হিসেবে কাজ করব। আপনি একটু বলেন যে আমরা দেখলাম যে 15 বছরে ধীরে ধীরে বিটিভিতে বটেই এবং বাইরের চ্যানেলগুলো বা অন্যান্য স্যাটেলাইট চ্যানেলগুলোর জনপ্রিয়তা ওই জায়গাটা হারানো, যে আমরা এখানে নাচা গানা দেখতে পারি কিন্তু পলিটিক্যাল কোনো মেথড নেব না, সেই জায়গায় প্যারালাল একটা গণমাধ্যম তৈরি হলো যারা আসলে বিভিন্ন দেশ থেকে ইউটিউবে সংবাদ পরিবেশন করছিলেন, ইউটিউব নিউজ ভ্লগ করছিলেন, সেগুলো প্রচণ্ডভাবে জনপ্রিয় হলো এবং খুব গুপ্ত ঘাতকের মতো এগুলো দেখতে থাকলো এবং এদের ভিউজগুলো দেখে বোঝা যেত যে আসলে এটা প্রকাশিত হচ্ছে না, কোথাও শেয়ার হচ্ছে না ভয়ে, কিন্তু দেখছে মানুষ। এবং পরবর্তীতে সেটাও 5 তারিখের পরে বিস্ফোরিত হলো যে আমরা এটা দেখছিলাম এত বছর ধরে, কেউ কেউ শেয়ার করছে তাদের। এই বিষয়টা আপনি কি মনে করেন যে আগামীর বাংলাদেশে এটা আরও প্যারালাল একটা ইউনিভার্স হিসেবে প্রকাশিত হতে থাকবে যদি আমরা টেলিভিশনটাকে ওইভাবে সংস্কার না করি? তা তো বটেই, কারণ কি মানুষজন আসলে সবসময় একটা সরকার সম্পর্কে অ্যান্টি এস্টাবলিশমেন্ট তো কাজ করে, মানুষের মেন্টাল স্টেট কাজ করে। যেহেতু শেখ হাসিনার সরকার 16 বছর একসাথে ক্ষমতায় ছিলেন, অনেক কিছু জনমনে ক্ষোভ জন্মাচ্ছিল এবং বেশিরভাগ টেলিভিশনই তা বলছিল না। বেশিরভাগ টেলিভিশনই বরং যা কিছু হচ্ছিল তার পজিটিভ দিকটা দেখানোর চেষ্টা করছিল। শেখ হাসিনা সরকার যে পজিটিভ কিছু করেন নাই তা কিন্তু না, তাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো ভালো জিনিস হয়েছে, কিন্তু সমান্তরালভাবে তাদের অনেক খারাপ ঘটনাও ছিল, যেটা আসলে হতো কি সরকার শুধরানোরও সময় পেত, জনগণ যে বলতে পারছে তাদের কথাটা, তাদের ক্ষোভ কিছুটা প্রশমিত হতো, তাহলে এইরকম তীব্র ক্ষোভ একসাথে বের হতো না, তারা বলতে পারলে প্রশমন হতো। আমরা সাংবাদিক যারা আছি তারা যখন বলতাম আমরাও একটা জনগণের প্রতিনিধি হয়ে কথা বলতে পারতাম একটা জায়গায়, সেখানে সংস্কার কিন্তু ওই শেখ হাসিনা সরকারও করার একটা সুযোগ ছিল। কিন্তু যখন আমি বলবো না তানভীর ভাই যে এটা আসলে পুরোটাই সরকারের দোষ ছিল, একটা গোত্রই ছিল যারা নিজ থেকেই চাইতো যে ভালো কিছু, মানে সরকারের এগেনস্টে কিছু না দেখাই। আচ্ছা, মানে সব প্রণোদিত হয়ে মানে সেলফ সেন্সরশিপ বলে একটা শব্দ কিন্তু খুব প্রচলিত হয়েছিল এবং বাইরে থেকে যত রিপোর্ট আসতো সব কিন্তু তাই বলতো যে বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা সেলফ সেন্সরশিপ হচ্ছে বেশি, যত না চাপ তার চেয়ে চাপ ছিল, সব সময় থাকে, সরকারের চাপ থাকে এবং আওয়ামী লীগ সরকারেরও হয়তো না আগের চেয়ে বেশি চাপ ছিল, কারণ তারা যেহেতু 3 টার্ম থাকছে, কোনো রকম এরকম নির্বাচন নিয়ে অনেক কিছু তারা চাপ বেশিই দেওয়ার চেষ্টা করতো। কিন্তু অনেকে ছিল যে তারা চাইতো না যে কোনো কিছু হোক, শেখ হাসিনা সরকারের কোনো খারাপ জিনিস চোখে পড়ুক বা লেগে থাকুক। আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, ধরেন টেলিভিশনগুলো কোনো কিছু দেখায় না, মাঝে মাঝে ইনভেস্টিগেশন দেখায়, কয়েকজন পারে, পত্রিকাগুলো কিন্তু টানা ইনভেস্টিগেশন করে গেছে। প্রথম আলো ইনভেস্টিগেশন করে গেছে, ডেইলি স্টার ইনভেস্টিগেশন করে গেছে, কালের কণ্ঠ বলেন, সমকাল বলেন, সবাই কিন্তু ইনভেস্টিগেশন করে গেছে। তারা কেমন করে পেরেছে? কারণ তারা তাদের মালিক, তাদের পত্রিকা চেয়েছে এটা পত্রিকাই হোক, তাদের এজেন্ডা থাকতে পারে, সেই আলোচনা ভিন্ন, কিন্তু তারা তো করতে পেরেছে। কিন্তু টেলিভিশনগুলোর মালিকগুলা সবাই যে চেয়েছে যে আমরা পারতেছি না এরকমও না, কেউ কেউ চেয়েছে যে না, শেখ হাসিনাকে টিকে থাকার জন্য, টিকে রাখার জন্য আমরা একটা লাঠিয়াল হিসেবে কাজ করব। আচ্ছা, যে লাঠিয়াল শব্দটা ইউজ করলাম, আমি লাঠিয়াল শব্দটা আমি ব্যবহার করলাম যে আমি ডিজিটাল লাঠিয়াল হিসেবে কাজ করব, শেখ হাসিনার যা কিছুই হোক না কেন আমি সেটা পজিটিভলি এই দেশের মানুষকে দেখানোর চেষ্টা করব। কিন্তু মানুষ তো বোকা না, মানুষ ভীষণ রকমের রাজনীতি সচেতন, তারা জানে যে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা না। এই যে সাংবাদিকরা এখন বিপদে পড়েছে, ওই কনসিকুয়েন্সেস এটা। আচ্ছা, যে জনগণ বুঝেছে যে তুমি ওই কথাটা বলো নাই, কিন্তু একটা সময় এরকমও ছিল যে চাইলেও অনেক কিছু বলা যায় না, এটাও কিন্তু সত্য। আপনি যদি অগাস্ট মাসের কথা বা জুলাই মাসের কথা বলেন, টেলিভিশনগুলোর একটা অসুবিধার জায়গা হচ্ছে টেলিভিশন কিন্তু আপনি মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারবেন, আপনার 1 ঘন্টা সময় লাগবে না। টেলিভিশন মালিকদের এই ভয়টা থাকে
যে আমার টেলিভিশনটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমি পার্সোনালি আবার মনে করি টেলিভিশন মালিকদের সংগঠন আছে, সবার সংগঠন আছে, আমি যদি সবাই মিলে ঠিক করি আমি এই জিনিসটা দেখাবো, সব চ্যানেল কি বন্ধ করে দিত যদি একতাটা থাকতো? আচ্ছা, হ্যাঁ, যে আমার এখানে 42টা টেলিভিশন আছে, 35টা টেলিভিশন অন এয়ারে আছে, 35টা চ্যানেল 30টা চ্যানেলে মালিকরাই ঠিক করলো যে না, যা কিছু হয় আমরা তাই দেখাবো। আমার মনে হয় না যে শেখ হাসিনা সরকার 30টা চ্যানেল একসাথে বন্ধ করে দিতেন। সত্যজিৎ রায় একটা ইন্টারভিউতে বলেছিলেন যখন হীরক রাজা দেশে মুক্তি পেল, তো তখন আসলে রুলিং পার্টিকে মব বা স্যাটার করার জন্য ওই ছবিটা তৈরি করে। তো প্রশ্ন ছিল যে আপনার কোনো বাধা টাধা আসছিল? তখন বললো যে মেধা থাকলে ওই সরকারের সময়ই সরকারকে ভেঙানো যায়। সো এটা আপনি যেটা বললেন যে সবাই যদি একতা থাকতো, আমি পার্সোনালি আজকে একটু কথা বলতে চাই, আমার দুই ফ্রেন্ড, দুই কলিগ, উর্মি, সাধারণ উর্মি এবং আপনি মাঝে মাঝে দেখতাম যে সরকার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সমালোচনা করছেন। এটা আপনার বেসিক অভ্যাস থাকা উচিত একজন নাগরিকের, সাংবাদিক বাদ দেন। তো সেই জায়গায় আসলে আপনি কোনো কিছু মানে কোনো রকম অফিসিয়াল মানে ব্যারিয়ার মানে পোহাতে হয়েছিল কিনা? মানে তা তো বটেই। আচ্ছা, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ধরেন আমি যেটা করতে পারছি না, কারণ আমি জানি আমি মিডিয়াতে যে কিছু করতে পারবো না, যেটা অন্যায় হচ্ছে আমি বলতে পারছি না আমার মূল মিডিয়াতে। তো আমার মানে উর্মির কথায় যেটা বললেন, আমাদের হচ্ছে যেভাবে হোক, মানে এটা একটা অন্যায় কাজ হয়েছে ভাই, আমি বলতে চাই। আমার নিজেরই ইচিং হচ্ছে যে এটা অন্যায়, তুমি কেন করবা। তো লেখার তো চেষ্টা করেছি 16 বছরে নানাভাবে। তো এই কারণে মানে আওয়ামী লীগের ঠিক আমি প্রিয় ভাজন কোনোদিনও হতে পারি নাই। সো কারণ সোশ্যাল মিডিয়া ওরা খুবই ফলো করতো। অনেক হয়েছে যে স্ট্যাটাস দিয়েছি সেটা স্ক্রিনশট বসদের কাছে চলে গেছে, বসটা ডেকে নিয়ে আসছে, এটা কি এরকম করছে, লেখা যাবে না, এটা এখনই ডিলিট করো, এখনই ফেলো, এখনই। অনেক মানে কত স্ট্যাটাস যে, এবং খুব যে ক্ষুরোধার ভাবে আমি লিখতাম, একে ফাটাই ফেলতাম এরকম না, বাট শারীরিকভাবে সমালোচনাটাও মানে আমি একটু উইটি করতাম এই কারণে যাতে খুব বেশি যা গায়ে না যা লাগে। কিন্তু তারপরেও অনেক স্ট্যাটাস আছে এরকম লেখা যেত না। তবে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগের জটিলতার জায়গা ছিল ধরেন আশেপাশের যেসব মানুষগুলো ছিল তারা হয়তো কি এগুলো স্ক্রিনশট নিয়ে ধরেন আমি আপনাকে একটা কথা বলি, সাবেক পররাষ্ট্র মন্ত্রী যিনি ছিলেন হাসান মাহমুদ, তার আগে তথ্যমন্ত্রী ছিলেন, উনি কি যেন করেছে, তো ওনাকে নিয়ে আমি একটা স্ট্যাটাস লিখেছি। আচ্ছা, ওনার নাম তো নেওয়ার সাহসও নাই, জাস্ট ঘটনাটা নিয়ে লিখেছি। তো আমেরিকায় এম্বাসিতে একজন কাজ করেন, তিনি সেই স্ক্রিনশট নিয়ে আমার বসকে দিলেন, আমার পূর্বের বসকে। আচ্ছা, দিলেন আমার বিচার, এটা কেন তাকে নিয়ে লিখছো, এটা কেন তাকে নিয়ে লিখছো। হাসান মাহমুদ কিন্তু খেয়ালও করেন নাই, উনি আমার ফ্রেন্ড লিস্ট। উপযাচকের সংখ্যা কিন্তু আওয়ামী লীগের বেশি ছিল। হ্যাঁ, এই উপযাচকদের জন্যই কিন্তু তারা বেশি ডুবেছে, কারণ এরাই মনে করতো এই ও ভুল লিখতেছে, ও এটা করছে, এবং ওরা এক ধরনের নক করতো, এক ধরনের ফোর্স করতো এই ব্যবস্থা নেওয়ার জন্য। হ্যাঁ, যত না মানে আমি শেখ হাসিনার কাছাকাছি জীবনেও কখনো যাইনি, আমি জানি না যে তার অবস্থা কি বাইয়ে। আমার কাছে মনে হয়েছে একজন রাষ্ট্রনায়ক কখনো একজন মানুষ ফেসবুকে কি লিখছে সেটা নিয়ে খুব বেশি মাথা ঘামানো উচিত না। তিনি বঙ্গবন্ধু কন্যা, তার ওই সহনশীলতা থাকার কথা ছিল। কিন্তু আমি আসলে তার আশেপাশের যত মানুষ দেখেছি, মিডিয়াতে হোক মিডিয়ার বাইরে হোক, তারা অসম্ভব ধূর্ত, এবং তারা মনে করে যে এইটা যদি আমি তার পর্যন্ত পৌঁছে দিই এবং তাকে আমি উত্তেজিত করে ফেলতে পারি, তাহলে আমি কিছু সুবিধা নিতে পারবো এবং ওই মানুষটা একটা বাটে পড়বে, এটাই তার আনন্দ জীবনে। সো তারা এগুলো করতো কন্টিনিউয়াস, এবং বিভিন্ন টায়ারে এইসব মানুষ থাকতো, তারা কন্টিনিউয়াস করতো, যাই কিছু লিখি না কেন সেটা স্ক্রিনশট চলে যেত, এই করে যেত, সেই করে যেত, এটা দূর করো, এটা ফালো, এটা। এবং শেষও এই কয়েকদিন আগেও যখন কি বলে এটাকে ইন্টারনেট চলে গেল, তখন একটা স্ট্যাটাস দিলাম, সাথে সাথে সেই স্ট্যাটাস চলে গেল, সেটাকে হাইড করে ফেলতে হলো, এমনই চলেছে। সো এইভাবে চলে গেছে, এবং সামনের দিনগুলো যাতে না আসে সেজন্যই তো আসলে এই অভ্যুত্থান, আমরা যাতে কথা বলতে পারি, কারণ একজনের কথাই তো আসলে মসনদ নড়ে যায় না কারোর। কেউ যদি একটা কিছু বলে থাকে, আমি তার বিপরীতে ওই কাজটা ঠিক করে দেখাবো যে হ্যাঁ আমি ঠিক করছি। বা কেউ যদি একটা কথা বলে থাকে, আমি যদি এটা খবর নিয়ে দেখি যে আসলেও কাজটা খারাপ হয়েছে, তাহলে আমি বলবো যে এই মানুষটার কথা আমি নিয়েছি এবং আমরা এই কাজটা করলাম না, আমরা ভেবে দেখলাম এটা হবে না, তুমি তো ভালোবাসা পেয়ে যাবা। একদমই। পেশার জায়গায় সাংবাদিকতা এখন কোন অবস্থায় দাঁড়িয়ে, কোন অবস্থায় ছিল এবং কোন অবস্থায় থাকার সম্ভাবনা আছে? একদম তো এখন একটা ধ্বংসস্তূপ, এখান থেকে আসলে মিডিয়া দাঁড়াতে পারবে না কি আমি জানি না।
আচ্ছা, আপনি মিডিয়া মানে আমি টেলিভিশন মিডিয়ার কথা বলছি। পত্রিকাগুলো ভালোভাবে টিকে আছে, পত্রিকাগুলো টিকে থাকবে। একটা সময় যেমন বলা হচ্ছিল যে টেলিভিশনের বাইরে পত্রিকাগুলো দেখবেই না কেউ বা ইয়ে করবে না, সেটা যে ভুল, সেটাই গত 2 মাসে আরও বেশি প্রমাণিত হয়েছে। ঠিক আছে, আমরা টেলিভিশনে কিছুই দেখাইনি, ওরা সব কিছু খুঁটিনাটি দেখিয়েছে যে কোথায় কি হয়েছে না হয়েছে, কিছু কিন্তু আটকানো যায় নাই। এবং আমি কখনোই টেলিভিশন মালিকদের বা অন্য কাউকে কখনো বুঝাইতে পারি নাই যে এই সোশ্যাল মিডিয়ার দিনে আপনি কোনো কিছু হাইড করে পারবেন না, আসবেই সেটা যে কোনো মাধ্যমে আপনি আসবেন। আপনি কারো পক্ষ না নিয়ে আপনি শুধু যা ঘটেছে তা অন্তত দেওয়ার চেষ্টা করেন, তাহলেও কিন্তু সাংবাদিকতাটা টিকে যায়। কিন্তু হয় নাই অ্যাকচুয়ালি। আমি হয়তো অনেক ছোট জায়গায় দেখে আমার কথা শোনার কেউই প্রয়োজন পড়ে।